18 মাসের অবৈধ ইউনূস শাসন শেষ হয়েছে, কিন্তু রাষ্ট্রের উপর থেকে ইউনূসের কালো ছায়া যে সহজে সরবে না তা বলাই বাহুল্য। সবচেয়ে বড় কথা হলো, ক্ষমতা দখল করে নিজের মামলা বাতিল, সর্বোচ্চ কর সুবিধা গ্রহণ, বিশ্ববিদ্যালয়ের লাইসেন্স, মোবাইল ব্যাংকের লাইসেন্স সহ আরো কি কি নিয়েছেন তা ধীরে ধীরে বেরোতে শুরু করেছে। কিন্তু যেতে যেতে এই ধুরন্ধর ইউনূস নিজের জন্য আরো 1 বছরের রাষ্ট্রীয় খরচের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে এসএসএফ এর সুবিধা নিতে নিজেকে ভিভিআইপি ঘোষণা দিয়ে গেজেট প্রকাশ করেছেন, তাও খুব গোপনে, যাওয়ার মাত্র 2 দিন আগে। একজন বিদায়ী প্রধান উপদেষ্টা যিনি নির্বাচনের পর দায়িত্ব হস্তান্তর করেছেন, তিনি কেন 1 বছরের জন্য এমন কঠোর নিরাপত্তার বলয় চাইলেন বলুন তো? তিনি কি বাস্তবে কোনো নিরাপত্তার ঝুঁকির মুখে আছেন, নাকি তিনি জানেন যে তার শাসনামলে যেভাবে রাষ্ট্র পরিচালিত হয়েছে তার প্রতিক্রিয়া হতে পারে তীব্র, যে কোনো সময় তার উপর আসতে পারে জনগণের আঘাত? ডক্টর মোহাম্মদ ইউনূসের গত 18 মাসের শাসনামল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নজিরবিহীন অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। তথাকথিত বিপ্লব বা মব ভায়োলেন্সের মাধ্যমে 2024 সালের আগস্ট মাসে আওয়ামী লীগ সরকারকে উৎখাত করে ক্ষমতায় বসার পর থেকে তিনি নিজেকে যেভাবে আইনের ঊর্ধ্বে নিয়ে গেছেন তা বিস্ময়কর। একজন নোবেল বিজয়ী হিসাবে আন্তর্জাতিক পরিমণ্ডলে তার যে ভাবমূর্তি ছিল, দেশের শাসকের আসনে বসে তিনি তা নিজেই ধূলিসাৎ করে দিয়েছেন। তার বিদায় বেলায় নিজের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যে আইনি কাঠামো তিনি তৈরি করে গেছেন তা কেবল তার চতুরতাই প্রমাণ করে না, বরং এটি তার গভীর নিরাপত্তাহীনতা এবং ভয়েরও বহিঃপ্রকাশ। একজন জননন্দিত নেতা কখনোই বিদায়ের পর বন্দুকের নলের পাহারায় জনবিচ্ছিন্ন হয়ে বাঁচতে চান না, কিন্তু ইউনূস ঠিক সেটাই বেছে নিয়েছেন। গত 10ই ফেব্রুয়ারি 2026 তারিখে প্রকাশিত একটি সরকারি গেজেট এই ভয়ের রাজনীতির দালিলিক প্রমাণ। নির্বাচনের মাত্র 2 দিন আগে এই গেজেট প্রকাশ করা হয়েছে এবং তাও গোপন রাখা হয়েছে। সেটি মাত্র বেরিয়েছে গত 2-3 দিন আগে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব ছাড়ার ঠিক আগ মুহূর্তে নিজের জন্য 1 বছরের ভিভিআইপি মর্যাদা এবং এসএসএফ এর সুরক্ষা নিশ্চিত করেছেন ডক্টর ইউনূস। রাষ্ট্রপতির আদেশ ক্রমে মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ সাইফুল্লাহ পান্না স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনটি জারি করা হয় বিশেষ নিরাপত্তা বাহিনী আইন 2021 ধারা 2 এর ক এর ক্ষমতা বলে। এই আইনের মাধ্যমে তিনি ক্ষমতা ছাড়ার পরও অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে রাষ্ট্রের সর্বোচ্চ নিরাপত্তা বলয়ে থাকবেন। সাধারণ মানুষের প্রশ্ন উঠবে যে যেখানে তিনি নিজেকে জাতির ত্রাতা বা সেবক হিসাবে দাবি করতেন, সেখানে বিদায়ের পর কেন তাকে জনগণের করের টাকায় 1 বছর ধরে নজিরবিহীন নিরাপত্তা দিতে হবে? হয়তো তিনি বলবেন যে এর আগেও উপদেষ্টারা নিয়েছেন, কিন্তু সেটি নিয়েছিলেন মাত্র 3 মাসের জন্য। 2009 সালে যখন নির্বাচন হয়, নির্বাচনের পরে প্রধান উপদেষ্টা 3 মাসের জন্য সেটি নিয়েছিলেন, আর উনি নিয়েছেন 3-4-12 মাস, 1 বছরের জন্য। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে সাবেক সরকার প্রধানদের নিরাপত্তা প্রদানের রেওয়াজ থাকলেও ইউনূসের এই পদক্ষেপটি সম্পূর্ণ ভিন্ন এবং উদ্দেশ্য প্রণোদিত। এর আগে 2006 সালের 29 অক্টোবর তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টাকে বিদায়ের পর 3 মাসের জন্য বিশেষ নিরাপত্তা দেওয়া হয়েছিল। সেই সময় রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও 3 মাসকে যথেষ্ট মনে করা হয়েছিল। অথচ ডক্টর ইউনূস সেই সময়সীমা বাড়িয়ে 1 বছর করেছেন। জ্যেষ্ঠ সাংবাদিক মাসুদ কামাল যথার্থ প্রশ্ন তুলেছেন, মানে আগের আইনে যেখানে 3 মাসের বিধান ছিল সেখানে নতুন করে 1 বছর করা হলো কেন? এটি কি সম্ভাব্য জনরোষ বা মব পরিস্থিতির আশঙ্কা থেকে নেওয়া সিদ্ধান্ত? স্বাভাবিকভাবে উত্তরটি স্পষ্ট। গত 18 মাস ধরে তিনি যেভাবে ভিন্ন মতের দমন, বিশেষ করে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর স্টিম রোলার চালিয়েছেন, হাজার হাজার মিথ্যা মামলা দিয়েছেন, কারাগারে অসংখ্য নেতাকর্মীর মৃত্যু হয়েছে, বাড়িঘর পুড়িয়ে দিয়েছেন, ব্যবসা দখল করিয়েছেন তার নেতাকর্মীদের দিয়ে, এবং একটি কিংস পার্টি গঠন করে তাদেরকে দিয়ে সারা বাংলাদেশে লুটপাট চালিয়েছেন, বিচারহীনতার সংস্কৃতি কায়েম করেছেন, আদালত দখল করা হয়েছে। তাতে তিনি নিজেই জানেন যে ক্ষমতা না থাকলে সাধারণ মানুষের রোষানল থেকে বাঁচা তার জন্য খুব দুষ্কর। এসএসএফ বা বিশেষ নিরাপত্তা বাহিনী আইন 2021 অনুযায়ী এই বাহিনীর ক্ষমতা অপরিসীম। আইনের 8-2 ধারা অনুযায়ী এসএসএফ শুধুমাত্র ভিভিআইপিদের দৈহিক নিরাপত্তা দেয় না, বরং তাদের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ যে কাউকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করার ক্ষমতা রাখে। এর চেয়েও ভয়ের বিষয় হলো, পরিস্থিতি বিবেচনায় এসএসএফ গুলি চালানো বা প্রয়োজনে হত্যা করার ক্ষমতাও রাখে।
অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস গুলশানে তার ব্যক্তিগত বাসভবনে বা রাস্তায় চলাচলের সময় যদি জটলা বা বিক্ষোভের মুখে পড়েন, তবে তাকে রক্ষার্থে এসএসএফ চরম পদক্ষেপ নিতে পারবে। এই আইনটি তিনি নিজের সুরক্ষায় ঢাল হিসেবে ব্যবহার করতে চাচ্ছেন। তিনি খুব ভালো করেই জানেন গত 1.5 বছরে তিনি যে মব বা উচ্ছৃঙ্খল জনতাকে উস্কে দিয়ে দেশ শাসন করেছেন, সেই মব যে কোনো সময় তার দিকে ফিরে আসতে পারে। ফ্রাঙ্কেনস্টাইনের দানবের মতো তিনি যে অরাজকতা সৃষ্টি করেছেন, এখন তিনি নিজেই সেই অরাজকতার ভয়ে তটস্থ। ইউনূসের এই আত্মরক্ষামূলক পদক্ষেপ তার চরিত্রের বাটপারি বা দ্বিমুখী সত্তাকে উন্মোচিত করে। তিনি ক্ষমতায় থাকাকালীন নিজের স্বার্থে যা খুশি তাই করেছেন। কর ফাঁকি দেওয়ার অভিযোগ থেকে নিজেকে মুক্ত করেছেন। নিজের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলোর উপর একচ্ছত্ব আধিপত্য বজায় রাখতে আইন পরিবর্তন করেছেন। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সব কাঠামো ভেঙে দিয়ে নিজের পছন্দ মতো লোক বসিয়েছেন। বিদায় বেলায় তিনি প্রোটোকল বা রাষ্ট্রাচারের তোয়াক্কা না করে নিজেই নিজেকে সেফ এক্সিট বা নিরাপদ প্রস্থান নিশ্চিত করেছেন। এটি কোনো নির্বাচিত সরকারের সিদ্ধান্ত ছিল না, বা পরবর্তী নির্বাচিত সরকার তাকে এই সম্মান দেয়নি, বরং তিনি নিজেই কলমের খোঁচায় নিজের সুবিধা নিশ্চিত করে গেছেন। বিএনপি বা অন্য কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসার আগেই তিনি এই গেজেট পাশ করিয়ে নিয়েছেন, যাতে পরবর্তী 1 বছর তাকে কেউ স্পর্শ করতে না পারে। ভেনেজুয়েলার হুয়াইন গুয়াইদো বা মারিয়া কারিনা মাচ্চাদোর মতো পশ্চিমা মদতপুষ্ট পুতুল শাসকেরা যেভাবে নিজ দেশের জনগণের তোয়াক্কা না করে বিদেশি প্রভুদের এজেন্ডা বাস্তবায়ন করে, ইউনূসের শাসনামল তার চেয়ে ভিন্ন কিছু ছিল না। তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের কথা বলে ক্ষমতায় এলেও তার শাসনামলে গণতন্ত্র ছিল নির্বাসিত, গণমাধ্যমের স্বাধীনতা ছিল না, ভিন্ন মতের উপর দমন পীড়ন এবং অর্থনৈতিক অব্যবস্থাপনা, গোপন চুক্তি বিদেশের সাথে বাংলাদেশকে গভীর সংকটে ফেলে দিয়েছে। তার বিদায়ের পর এই সংকট আরো ঘনীভূত হচ্ছে দিন দিন, কিন্তু তিনি থাকবেন এসএসএফ এর কঠোর নিরাপত্তা বেষ্টনীতে। তিনি জানেন তার অপশাসনের কারণে মানুষের মনে যে ক্ষোভ দানা বেঁধেছে, যে ঘৃণা তৈরি হয়েছে, তা যে কোনো সময় বিস্ফোরিত হবে। সেই বিস্ফোরণ থেকে বাঁচতেই তিনি জনগণের ট্যাক্সের টাকায় 1 বছরের জন্য এই রাজকীয় নিরাপত্তার ব্যবস্থা করেছেন। এই পুরো প্রক্রিয়ায় ডক্টর ইউনূসের নৈতিক স্খলন স্পষ্ট হয়ে ওঠে। তিনি সারা জীবন দারিদ্র্য বিমোচন এবং মানুষের ক্ষমতায়নের কথা বলেছেন। তিনি আজ নিজেকে সাধারণ মানুষ থেকে বিচ্ছিন্ন করতে সর্বোচ্চ দেয়াল তুলে দিয়েছেন। তিনি যদি সত্যি দেশের জন্য কাজ করতেন, যদি তার 18 মাসের শাসনামল ন্যায় এবং ইনসাফ ভিত্তিক হতো, তবে তার এত ভয়ের কারণ ছিল না। কিন্তু তিনি জানেন তিনি যা করেছেন তা ছিল অবৈধ, তার সরকার ছিল অবৈধ এবং অন্যায্য। তিনি একটি নির্বাচিত সরকারকে উৎখাত করে অবৈধভাবে ক্ষমতা দখল করেছিলেন এবং সেই ক্ষমতা কুক্ষিগত করতে রাষ্ট্রের সব যন্ত্রকে ব্যবহার করেছেন। এখন ক্ষমতা নেই, তাই রাষ্ট্রের বন্দুকের নলের উপর ভরসা করা ছাড়া তার আর কোনো গতি নেই। এটিতে এখন নিশ্চিতভাবেই বলা যায় যে ডক্টর মোহাম্মদ ইউনূস অত্যন্ত সুপরিকল্পিতভাবে এবং ঠান্ডা মাথায় নিজের আখের গুছিয়েছেন। তিনি কেবল অর্থনৈতিকভাবে লাভবান হননি, বরং নিজের ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রের আইনকেও নিজের মতো করে ব্যবহার করেছেন। 18 মাস ধরে তিনি যে মব কালচার বা উচ্ছৃঙ্খল জনতাকে ব্যবহার করে রাজনীতি করেছেন, এখন তিনি নিজেই সেই মবের ভয়ে ভীত। তার এই 1 বছরের এসএসএফ সুবিধা গ্রহণ প্রমাণ করে যে তিনি জনগণের ভালোবাসা নিয়ে নয়, বরং জনগণের ঘৃণা এবং ক্ষোভকে ভয় পেয়েই বিদায় নিচ্ছেন। একজন নোবেল বিজয়ী যখন নিজের দেশের মানুষের ভয়ে বুলেট প্রুফ নিরাপত্তা এবং শুট অ্যাট সাইট ক্ষমতার আশ্রয় নেয়, তখন বুঝতে বাকি থাকে না যে তার শাসনামল কতটা গণবিরোধী ছিল। ইতিহাস তাকে মনে রাখবে একজন নিষ্ঠুর ভয়ঙ্কর শাসক হিসাবে, যিনি জনরোষ থেকে বাঁচতে শেষ মুহূর্তে রাষ্ট্রের ক্ষমতাকেও অপব্যবহার করে গেছেন। ধিক ডক্টর ইউনূস, ধিক আপনাকে, শতধিক।